তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুবিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বীর সন্ন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি এবং আজকের এই শুভ সন্ধ্যায় ত্রিশরণ কৃপায় উপস্থিত সবাইকে আমার প্রণাম এবং নমস্কার। শুরুতেই সঞ্চালক বললেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের 19 তারিখে গেছেন তার 191তম পূর্ণ আবির্ভাব তিথি এবং চলছে আবির্ভাব তিথির শুভ সপ্তাহ পালন। আসলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের এক অমর সৃষ্টি। আমরা যখন কথামৃত পাঠ করি বা অনুধ্যান করি বা শুনি, তখন যেন আমরা সেই ভাব চোখে সেই দক্ষিণেশ্বরের অমৃত কাননেই চলে যায়, যেখানে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ হাসি হাসি মুখে তার কথামৃত অমৃত সুধা বর্ষণ করছেন তার ভক্তদের, এবং আমরাও যেন চিরকালীন সেই ভক্ত হয়ে আছি। আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই সদাহাস্যময় মুখ, প্রসন্ন মূরতি, স্পন্দিত সরল স্পন্দিত শরীর আর স্তিমিত লোচন, যা চিরকালই আমাদের কাছে এক ধ্যানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে কথামৃত, কথা আর অমৃত, সেই অমৃতটাও কি? অমৃতটা হলো আমাদের যে বহির্মুখী মন, সেই বহির্মুখী মন, যে মন শুধু মাংকির মতো এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছে, সে বহির্মুখী মাংকিকে মঙ্ক, MONK মঙ্ক করা, সেটাই অমৃত। অর্থাৎ বাইরের দিকে ছড়িয়ে ছিটিয়ে যে মন, তাকে টেনে অন্তর্মুখী করে ভগবতমুখী করা, সেটাই যেন অমৃত। কথামৃতে মাস্টারমশাই কথা এবং শব্দ দিয়ে এরকম মালা বুনেছেন যাতে সেই কথার আর শব্দের স্বরে নিবে আস্তে আস্তে যেন ঈশ্বর সমীপে চলে যাওয়া যাচ্ছে। কথামৃতের মূল বিষয় হচ্ছে ভগবান ও ভগবান প্রাপ্তির উপায়। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে, কি করে জন্ম জন্মান্তর ধরে যে আমরা অন্ধকারের চোরাগুলিতে ঘুরপাক খাচ্ছি, কি করে আমরা আসক্তি শূন্য হয়ে এই সংসার সমুদ্রের জীবন তরি ভাসাবো, কি করে আমাদের মনের যাবতীয় সংশয় দূর হবে এবং সেই সঙ্গে যাবতীয় সাংসারিক সমস্যার মধ্যেও আমরা কিভাবে ভগবতমুখী হয়ে অপার শান্তির খোঁজ পাব, সেটাই যেন কথামৃতের প্রতিটি ছত্রে ছত্রে ভেসে উঠেছে। তাই মাস্টারমশাই বলেছেন, আমি আর কি করি, যারা আসেন তৃষ্ণার্ত তাদের রামকৃষ্ণ সমুদ্র থেকে এক ঘড়া জল তুলে রেখেছি, তোমাদের ক্লান্তি শ্লান্তি অপদনদের জন্য। যে মাস্টারমশাই ভেবেছিলেন তিনি আর তার জীবন রাখবেন না, তিনি যেন আগের থেকেই পূর্বে লিখিত ছিল, ঠাকুর জানতেন তিনি আসবেন, তাকে দিয়ে আগামী দিনের কি কাজ করাতে হবে। মাস্টারমশাই আসলেন, তার কাছে যেন জীবনের মানেটাই চেঞ্জ হয়ে গেল। তিনি জীবনকে অন্য আঙ্গিকে, অন্য চোখে দেখতে লাগলেন। এরা যেন আমাদের প্রত্যেকটি মানুষের
প্রত্যেকটি সাংসারিক মানুষেরই জীবনের কথা। ঠাকুর মাস্টারমশাইকে দিয়ে চেয়েছিলেন আগামী দিনের মানুষের জন্য কিছু কাজ করে যেতে। মাস্টারমশাই ভেবেছিলেন তিনি তো আত্মহত্যা করবেন, তার তো আর আত্মহত্যা করা হলো না। ওই যে তিনি আসলেন, প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন, ঠাকুর হাসির ছলে বলছে ওই ময়ূরের আফিং খাওয়ার গল্পের কথা। কত যে তিনি আসলেন তার শেষ নেই। 1886 সালের 16ই আগস্ট ঠাকুর রামকৃষ্ণ লোকে চলে যাবার আগে পর্যন্ত তিনি যে কতবার এসছেন তার কোনো হিসাব নেই। আর মাস্টারমশাই রেখে গেলেন, ঠাকুর রেখে গেলেন, যে গচ্ছিত দিয়ে গেলেন, করে গেলেন আমাদের জন্য, আমাদের বেঁচে থাকার একটা রসদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মাস্টারমশাই সেই যে প্রথম দর্শনে এসেছিলেন, আসার পরেই তার মনে হলো চোখের সামনে এই সৌম্য মানুষটিকে, যাকে দেখে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। তার মনে হলো যেন সেই সুখদেব ভাগবত কথা পাঠ করছেন, অথবা নীলাচলে ভগবান শ্রী চৈতন্য যেন স্বরূপ দামোদর শিষ্যদের কাছে হরি কথা বলছেন। সেই যে মাস্টারমশাই আসলেন তার তো আশা আর শেষ হলো না। ঠাকুর শুধু মাস্টারমশাইকে একটাই কথা বললেন, আবার এসো। সেই আবার এসো প্রথম দর্শনে ছিল। আজকে সেই প্রথম দর্শন আমি সম্ভবত 3 মাস আগে আমি বলেছিলাম, পাঠ করেছিলাম। আজকে যেহেতু ঠাকুরের সপ্তাহ চলছে, আমি দ্বিতীয় দর্শন পাঠ এবং সেই সঙ্গে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। দ্বিতীয় দর্শনে শুরুতেই যে শ্লোকটি অবতারণা মাস্টারমশাই করেছেন, সেটি আমরা জানি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম, অর্থাৎ যার কোনো খণ্ড নেই, যার কোনো টুকরো নেই, ব্যাপ্তং যেন মণ্ডলাকারে তিনি সর্বত্র সর্বব্যাপী পরিব্যাপ্ত, চরাচরম জীব এবং অজীব, যার প্রাণ আছে আর যার প্রাণ নেই, সবার মধ্যেই তুমি বিরাজমান। তাই মাস্টারমশাই বলছেন তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুমে নমঃ। তাই সেই তুমি পরিব্যাপ্ত, সুবিস্তৃত, তোমার কোনো শুরু নেই, শেষ নেই। তাই সেটা স্মরণ করে, সেটা দেখে তোমাকেই আজকে আমি শ্রী গুরু রূপে নমস্কার করছি। তাই এই চ্যাপ্টারের যে সাব হেডিং, সেখানে লেখা আছে কিন্তু গুরু শিষ্য সংবাদ প্রথম, অর্থাৎ প্রথম দর্শন হয়েছিল অ্যাক্সিডেন্টাল, আর দ্বিতীয় দর্শনেই কিন্তু মাস্টারমশাই ঠাকুরকে গুরু হিসাবে হয়তো মনে মনে মেনে নিয়েছিলেন। তাই শুরুতেই আছে গুরু শিষ্য সংবাদ। মাস্টারমশাই লিখছেন, দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়া মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কইবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা, কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছো? মাস্টার, এখানে বরানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি।
শ্রীরামকৃষ্ণ: ও, ঈশানের বাড়ি। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ: আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাগা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। মাস্টার আজ্ঞা এই রকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয় বিশেষ জানি না। এখানে দ্বিতীয় দর্শনে মাস্টারমশাই সুন্দর গল্পের ছলে বলছেন, যেন ক্যাজুয়াল কথাবার্তা। প্রথম কথা, ঠাকুর বলছেন যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় এসেছো, সেসব তো জানছেনই, যেহেতু আজকে কথাবার্তা হচ্ছে। এবার জিজ্ঞাসা কেশবচন্দ্র সেন সম্বন্ধে বলছেন, বলছে কেশব কেমন আছেন, তার বড় বড় অসুখ হয়েছিল। আসলে যে ঠাকুরের সাথে যে মাস্টারমশাইয়ের যে প্রথম দর্শন হয়েছিল, সেটা 1882 সালের মার্চ মাসের ঠাকুরের জন্ম তিথির কয়েকদিন পরে, যেদিন ওই কেশবচন্দ্র সেন ওই নৌকা বিহারে মাস্টারমশাই, নৌকা বিহারে কুক সাহেবও ছিলেন, ঠাকুর নিয়ে ঘুরেছিলেন। তার কয়েকদিন পরেই কিন্তু মাস্টারমশাইয়ের সাথে ঠাকুরের প্রথম দর্শন হয়েছিল। কথামৃতের প্রথম দর্শনেই তাই বলা আছে। কিন্তু কেশব সেনের সাথে কিন্তু ঠাকুরের সাক্ষাৎ তারও কিন্তু বেশ আগে। নয়নের সাথে সাক্ষাতের তো আরো পরে হয়েছিল, বেশ আগে। তাই কেশবচন্দ্র সেন সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। আসলে এই কেশবচন্দ্র সেন ঠাকুর এক একজনকে বেছে নিতেন, কারণ তাদের প্রত্যেককে দিয়ে আগামী দিনের জন্য কিছু কাজ করাতে হবে। তাই কেশবকেও বেঁচেছিলেন। আমরা জানি কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের একজন মাথা ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে বিতর্কের জন্য তিনি ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে নতুন একটা ঘরানা তৈরি করেন, যার নাম নববিধান। এই কেশবচন্দ্র সেন এতটাই বাগ্মী ছিল যে ইংল্যান্ডের কাগজে তার সম্বন্ধে লেখা হতো যে প্রাচ্য দেশ থেকে আগত দ্বিতীয় যীশু খ্রিস্ট। শুধু তাই না, কুইন ভিক্টোরিয়া তার বক্তব্য শোনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। এরকমই ছিলেন কেশবচন্দ্র সেন। কিন্তু এই কেশবচন্দ্র সেনও কিন্তু ঠাকুরকে সহজে মেনে নেয়নি। তিনি যাচাই করে পরীক্ষা করে ঠাকুরকে মেনে নিয়েছিলেন। তার চেলাদের 3 জন চেলাকে ঠাকুরের কাছে পাঠিয়েছিল ঠাকুর কিরকম দেখবার জন্য। তার চেলারা এসে দেখলো যে ঠাকুরের ভাব খুব ভালোই, ঠাকুর এই মা বলছে, এই কালী বলছে, কিন্তু আবার সেই হঠাৎ হঠাৎ করে সেই ভাব সমাধিতে চলে যাচ্ছে। তা তখন কেশবের যে চেলারা এসেছিল তারা ঠাকুরকে বললেন যে আপনার সবই ভালো, ভাবটাপ তো খুব উচ্চ পর্যায়ের, কিন্তু আপনার গুরুকরণ হয়নি, চলুন কেশবের কাছে আপনি দীক্ষা নেবেন, কেশবকে গুরু করবেন। ঠাকুর বললেন গুরু? ঠাকুর হেসে বলেছিলেন, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন যে ফলবাঞ্ছা সেই ফল প্রাপ্ত হয়। এই কথা শুনে কেশবের যারা চেলারা এসেছিল তারা কিছুই মানে বুঝলো না। তারা সঙ্গে সঙ্গে কেশবের কাছে চলে গেল, কেশবকে গিয়ে বললেন। কেশব তো মানে বুঝলেন, কেন কেশবচন্দ্র সেন তো কেশবচন্দ্র সেনই আসলেন ঠাকুরের কাছে। ওই যে আসলেন, বাধা পড়ে গেলেন অনেক কথা, সেই প্রসঙ্গ আজকে আসবে না, বলবো না। সেই যে কেশবচন্দ্র বাধা পড়ে গেলেন তার তো আর ঠিক নেই। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। 1881 সালের 10ই ডিসেম্বর, 3রা ডিসেম্বর মনমোহন মিত্রর বাড়িতে ঠাকুর এসেছিলেন সৎসঙ্গ করবার জন্য।
এখন যেমন সাধু সঙ্গ হয়, এখন যেমন সৎসঙ্গ হয়, ভক্ত সঙ্গ, তখনকার ভক্ত সঙ্গের কনসেপ্ট ছিল ঠাকুর কলকাতার বিভিন্ন বাড়িতে যেতেন যেখানে একসাথে অনেক লোক থাকতে পারে এবং প্রসাদ দেওয়া হতো। 3রা ডিসেম্বর 1881 সালে গেছিলেন মনমোহন মিত্রের বাড়িতে, আর 10ই ডিসেম্বর গেছিলেন কেশবচন্দ্র এই রাজেন্দ্র মিত্রের বাড়িতে। তা রাজেন্দ্র মিত্রের বাড়িতে যখন 10 তারিখে 1881 সালের যখন ওই সৎসঙ্গ হবে, হঠাৎ করে 8ই ডিসেম্বর খবর আসে কেশবচন্দ্র সেনের ভাই অঘোর সেন লখনৌতে মারা গেছেন। তখন তো রাজেন্দ্র মিত্র তো ঠাকুর পরমহংস সম্বন্ধে অত শত ওয়াকিবল অত জানেন না, তিনি জানেন কেশবের সভা। তিনি বললেন সভা করবেন না। রামচন্দ্র দত্ত তো খুব রেগে গেলেন, তিনি বললেন এটা কেশবের সভা, এ তো ঠাকুরের সভা। কেশব হচ্ছে আকাশের লক্ষ লক্ষ তারা, আর রামকৃষ্ণ দেব হচ্ছে চাঁদ শশী। তারা চলে গেলে কি চায়, কিন্তু শশী তো একটাই। তাও রাজেন বাবুর মনে সন্দেহ। 10 তারিখে 10ই ডিসেম্বর 1881 সেই রাজেন মিত্র সঙ্গে মনমোহন বাবু আর রামচন্দ্র দত্ত আবার রাজেন বাবুর সম্পর্কে, রাজেন বাবু আবার রামচন্দ্র দত্তের মেসমশাই, 3 জন মিলে গেলেন কেশবের বাড়িতে। কেশবকে গিয়ে বলছেন এই সভা টভা করবো না। তারপরে তো কেশবচন্দ্র সেনকে রাজেন মিত্র জিজ্ঞাসা করছে ওই যে পরমহংস রামকৃষ্ণ দেব, সে মানুষটা কিরকম, মানে তার সম্বন্ধে পরিচয় জানতে যাচ্ছে। রাজেন মিত্র অত অকিবল ছিলেন না, তিনি বড়লোক, ভালো চাকরি করতেন, তাই তার বাড়িতে সভাটা হবে, খরচা করতে হবে, এটাই মূল ব্যাপার ছিল। কেশবচন্দ্র সেন কিছুক্ষণ শুনলেন, শোনার পর তিনি ঠাকুর সম্বন্ধে বলছেন, যেটা পুথিকার অক্ষয় কুমার সেন সুন্দর লিখে গেছেন, সেটা একটু পড়ে যাচ্ছি। উচ্চ বস্তু মহাভাব নামে যাহা জানি, চৈতন্য চরিতে আছে তাহারও কাহিনী। এভাবে কি ভাব কেহ বুঝিতে না পারে, সমুদিত হইত গৌরাঙ্গের কলবরে। আর এই মহাভাব ক্রাইস্টের গায়ে অবিকল হইত ছবিতে দেখা যায়। এখন ইহার দেহে সেই ভাব খেলে, তাই এরে গৌরাঙ্গের অবতার বলে। ইহার মতো লোক অতুল ভুবনে, শুনেছিনু গ্রন্থে এই ভাব, দেখিনু নয়নে। উচিত ইহারে রাখা গেলাসরে কেশে, ধুলা যেন নাহি লাগে যতনের ধন। অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আর ক্রাইস্টের কথা যে শোনা যায়, সেই ভাবই, সেই অবতার পরিচয় হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ। এবং একে গ্লাসের কেসে অতি যত্ন করে ভরে রাখতে হবে, অতি সযত্নে হ্যান্ডেল করতে হবে যাতে মলিন না হয়ে যায়। ব্যাস, সঙ্গে সঙ্গে রাজন বাবু চলে গেলেন। সেই 10 তারিখের সৎসঙ্গ হলো, তারপরে সেটা তো একটা অন্য ইতিহাস। আসলে বিষয় হচ্ছে এই কেশবচন্দ্র সেন, তা কেশবচন্দ্র সেনের আজ শরীর খারাপ হয়েছে, বেশ কয়েকদিন চলছে। তা মাস্টারমশাইকে বলছেন কেশব কেমন আছেন, বলছে কেশব না আসলে আমি কার সাথে কথা বলবো, কেন ঠাকুর তো জানেন এই কেশবের মাধ্যমে ইয়ং বেঙ্গলরা আসবে দলে দলে, সব তো ঠিক করা আছে। এবং ইন্ডিয়ান মিররে কেশব ঠাকুরের সম্বন্ধে একের পর একটা লেখা শুরু করলেন পরমহংসের নামে। তাই ঠাকুর বলছেন মার কাছে কেশবের কাছে ডাব চিনি দিয়েছি, আগেরকার দিনে দেয়া হতো। আর বলছেন কুক সাহেব সম্বন্ধে, ওই ঠাকুর যেদিনকে কেশব যেদিনকে এসেছিলেন, প্রথম দর্শনী আছে, বলা আছে ওই নৌকা করে, কিন্তু সঙ্গে কুক সাহেবও ছিলেন। কুক সাহেব ইংল্যান্ডের একজন পাদ্রী, যিনি 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই কলকাতায় এসেছিলেন, এবং তিনি ভারতবর্ষের কিছু কিছু ধর্ম সম্বন্ধে তার কিছু কিছু হয়তো জ্ঞান ছিল। এবং তত্ত্ববোধিনী পত্রিকা বলেছিল যে তিনি বাংলাও একটু একটু শিখেছিলেন। এবং এই কুক সাহেবের সাথে সখ্যতা হয়েছিল সেই কেশবচন্দ্র সেন, মানবেন্দ্র প্রতাপচন্দ্র মজুমদার এদের। তা ঠাকুর কুক সাহেব সম্বন্ধেও জিজ্ঞাসা করছে মাস্টারমশাইকে। আসলে তারা তো সব ভগবত আলোচনা করতেন, তার জন্য ঠাকুর তাদের সম্বন্ধে এতটাই উৎসাহী। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মাক ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে, লজ্জা করে না যে?
মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে। অনেক বকলুম, আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। আসলে এই কথার মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হয়তো মানুষের মনে অনেকটা বিভ্রান্ত হতে পারে যে যারা আধ্যাত্মিক জগতের মানুষ, যারা ধর্মচরণ করেন, তাদের সাথে যেন বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। কিন্তু বিষয়টা তাই না। ভগবান শ্রীরামকৃষ্ণ ছিলেন প্র্যাগম্যাটিক, বাস্তবসম্মত। তুমি সংসার করেছো, তুমি বিয়ে করেছো, ছেলে পুলে হয়েছে, তাদের তোমার মানুষ করতে হবে। তুমি যদি এখন বলো সেই বাদরে লোটা চল রে ভোলা, বললে তো হবে না। তুমি যখন বাবা মার তুমি যখন বাবা হয়েছো, তুমি যখন স্বামী হয়েছো, তোমাকে রেসপন্সিবিলিটি বিয়ার করতেই হবে। তুমি সংসারে থেকে এক হাতে কর্ম করো আর এক হাতে ধর্ম করো, কিন্তু তাদের ছেড়ে ছুড়ে গেলে চলবে না। যখন করেছো তোমায় ভালোভাবে পালন করতে হবে। আসলে এটার মধ্যে দিয়ে ঠাকুর মাস্টারমশাইকে দিয়ে আমাদের মতো সংসারী মানুষদের যেন এটাই বার্তা দিতে চেয়েছেন। কথা শুধু কথা না, কথার মধ্যে কিন্তু অনেককেই লুকিয়ে আছে। ঠাকুর ছিলেন প্রবল বাস্তববাদী। এরকমই সব ব্যাপার। কাশীশ্বর মিত্রের বাড়িতে যখন ওই সভা হয়েছিল, সেইবার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। ঠাকুরকে যখন দ্বিতীয় দ্বিতীয় দোতলায় যখন সেই পাক পড়েছে, খাবারের জন্য যখন ডাকা হচ্ছে না, তখন রাখাল মহারাজ, রাখাল খুব রেগে গেছিল, চলো 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 চলে যায়। ঠাকুর তখন বলেছিলেন, রাগ দেখাস না, খাবি কি, পকেটে নেই টাকা, দক্ষিণেশ্বরে ফিরবি কিভাবে। তার থেকে বোঝা যায় ঠাকুর কতটা বাস্তবসম্মত ছিলেন। কথামৃতের বিভিন্ন জায়গায় এরকম অনেক 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 উদাহরণ আছে। তা প্রথম দর্শন, দ্বিতীয় দর্শনের যে তৃতীয় পরিচ্ছেদটা এখানেই শেষ। এবার চতুর্থ পরিচ্ছেদ, সেটা দিয়ে আমি শেষ করব। চতুর্থ পরিচ্ছেদে আবার মাস্টারমশাই গীতার একটা শ্লোকের অবতারণা করেছেন। সবাই আমরা অবগত এই শ্লোকটি সম্বন্ধে। এটা গুরু গীতা থেকে নেওয়া হয়েছে। সেই মাঝে সাঝেই শুনি, অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অর্থাৎ অজ্ঞানের অন্ধকারে আমরা আচ্ছন্ন হয়ে আছি, বুদ্বুদ হয়ে আছি। আমরা ঠিক বিচার বিবেচনা করতে পারছি না কোনটা নিত্য কোনটা অনিত্য। আমাদের চোখটা যেন সেই, যেমন ঘোড়ার চোখের সামনে ঠুলি পরানো থাকে, সেই ঠুলি পরানো আছে। আমরা যেন সেই মরুভূমির বাবলা কাটা চিবাচ্ছি আর চিবাচ্ছি, সেই জিভ দিয়ে ঝরে ঝরে রক্ত পড়ছে, রক্তের নোনতা স্বাদই নিচ্ছি, ভাবছি এই তো বেশ ভালোই আছি আসক্তির সমুদ্রে। সেই অজ্ঞানং তিমিরান্ধস্য, অন্ধকারে অন্ধকারে, অজ্ঞানতার অবিদ্যার অন্ধকারে আমরা ডুবে আছি। তার জন্য কি করছেন? গুরু এসছেন। গুরু কি করছেন? জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরু জ্ঞানের অঞ্জন নিয়ে কাঠি দিয়ে আস্তে করে চোখে বুলাচ্ছেন, স্পর্শ করছেন। তাতে কি হচ্ছে? চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আস্তে আস্তে তার জন্য আমরা, গুরু আমাদের চোখ আস্তে আস্তে মেলে দিতে পারছেন, মেলাচ্ছেন। চোখ যাতে আমরা আস্তে আস্তে খুলতে পারি, খুলে আমাদের সামনে যে অন্ধকার যে কাভার আছে, কাভারটা যেন সরে যায়। তার ফলে আমরা যেন আমাদের জীবনের যে ইষ্ট দর্শন, জীবনের আসল কি লক্ষ্য, কোনটা নিত্য কোনটা অনিত্য, সেটা যেন বুঝতে পারি। আসলে মাস্টারমশাই এই অংশে যেন এটাই করতে চাচ্ছেন, মাস্টারমশাইয়ের মধ্যে দিয়ে ঠাকুর এটাই যেন মাস্টারমশাইয়ের মধ্যে দিয়ে করতে যাচ্ছেন। কথামৃতের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যে ভগবদ গীতার শ্লোক আছে, সেই শ্লোকটিকে কেন্দ্র করেই যেন সেই অধ্যায়টা ঘুরপাক খায়। আমরা যদি কথামৃতের প্রত্যেকটি অধ্যায়ে সেটা আছে, এখানেও তাই। মাস্টারমশাইয়ের অন্ধকার দূর করছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ একটু শিহরিত, কেঁপে বললেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া
অবনত মস্তিষ্কে চুপ করিয়া বসিয়া রহিলেন, ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছিল, ভয়ে ভয়ে বলিতেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যাহ, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টারমশাই আজকে ঠাকুরকে নিয়ে, ঠাকুর আজকে মাস্টারমশাইকে আস্তে আস্তে যাচাই করে নিচ্ছেন। তিনি জানেন, তিনি ভাবচোখকে দেখেছিলেন যে ইনি আসবেন, একে দিয়ে আগামী দিনের মানুষের জন্য একটা কাজ করে যেতে হবে, যা যুগের পর যুগ মানুষকে বিশ্বাস যোগাবে, মানুষকে ভরসা যোগাবে। কিন্তু যাকে দিয়ে কাজ করাবেন, তার দেহে যে অহংকারের যে আবরণ আছে, সেই আবরণটা তো আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো ছাড়াতে হবে। তাই ঠাকুর আস্তে আস্তে সেই পেঁয়াজ খোসানোর কাজ শুরু হলো। প্রথম তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি বিয়ে হয়েছে? জানলেন বিয়ে হয়ে গেছে। রামলেলোকে বলছেন, রামলাল বল, যাহ, বিয়ে হয়ে গেছে। তারপর বলছেন, তোমার কি সন্তান হয়েছে? মাস্টারমশাই একটু ভয় বা আড়ষ্ট হয়েছে। তার মানে কি বিয়ে করবে না, সন্তান হবে না? ঠাকুর তাই কখনো বলছেন না। তিনি বলছেন যে সংসারের পরিপূর্ণ আসক্তির মধ্যে তুমি কি ডুবে আছো? অর্থাৎ সংসার কি তোমাকে গিলে খাচ্ছে? হ্যাঁ, সংসারের সাথে সন্ন্যাস জীবনের একটা ব্যবধান থাকতেই পারে, কিন্তু সংসারী হলে যে ধর্মাচরণ কোথা যাবে না, ঠাকুর কখনোই বলেননি। কিন্তু মুশকিল হচ্ছে সংসারের আসক্তির গেরো শিকড় তোমার ভিতর কতটা চেপে বসেছে। আসলে ঠাকুর আস্তে আস্তে মাস্টারমশাইয়ের সেই ভববন্ধন, যে খণ্ডন ভববন্ধন, সেটা আস্তে আস্তে যেন সেই অহংকারের বন্ধনটাকে আস্তে আস্তে যেন খসাতে চাচ্ছেন, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। কিন্তু কেন, ঠাকুর তো জানতেন তাকে উপযুক্ত করে তুলতে হবে আগামী দিনের জন্য। তাই তার প্রসেস শুরু হয়ে গেছে। তার দেহ থেকে যে অংশ, সেই অংশটা আস্তে আস্তে ঝেড়ে ফেলতে হবে। তাই ঠাকুর শুরুতেই তার মধ্যে একটা আত্মনিরীক্ষণ, আত্মবিশ্লেষণ, সেলফ অ্যানালিসিসের বাতি জ্বালিয়ে দিতে চাচ্ছেন আস্তে আস্তে। এবার ঠাকুর এরপরের প্রশ্ন করছেন তাকে, আচ্ছা, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার আগা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িলে, তাকে পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। মাস্টারমশাই জিজ্ঞাসা করছে, তোমার স্ত্রী বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার বলছে, ভালো, কিন্তু অজ্ঞান। ঠাকুর বলছেন, তুমি কি জ্ঞানী? আসলে ঠাকুর তো সেই চাল কলা বাঁধা বিদ্যা, তার কথা তো বলেননি। আমরা ভাবি পুঁথিগত বিদ্যায় যারা পণ্ডিত, আমরাই পণ্ডিত, কিন্তু ঠাকুরের ভাষায় সেটা তো না। জ্ঞান মানে, ঠাকুর কি বলছেন, জ্ঞান মানে একই, তাকে ঈশ্বরকে জানার নামই জ্ঞান। ঠাকুর কিন্তু বিদ্যাসাগর মহাশয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাউকেও কিন্তু ছাড়েননি এ কথা বলতে। অর্থাৎ ভগবানকে জানাই, সেটাই হচ্ছে জ্ঞান। তাই মাস্টারমশাইয়ের অহংকার একটু একটু করে চূর্ণ হচ্ছে। মাস্টারমশাই ভেবেছিলেন, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক, আমি রিপন কলেজের 5টা বিষয়ের অধ্যাপক, এবং মাস্টারমশাই
সেই পাশ্চাত্যের সেই বিখ্যাত যে দার্শনিক কেন্ট, হেগেল, হার্বার্ট স্পেন্সারের দার্শনিক চিন্তাধারায় স্নাত, তার মধ্যে তো একটু কালোচিত বয়সজনিত যে অহংকার তো থাকবেই। ঠাকুর আস্তে আস্তে করে তার অহংকার গুলো এইভাবে খসাচ্ছেন। ঠাকুরের আবার পরের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? শ্রীরামকৃষ্ণ, আচ্ছা মাস্টার অবাক হইয়া বলছেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার আজ্ঞা, নিরাকার আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। মাস্টার, দুই সত্য। এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন। একথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই তিনি আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। সত্যি তাই, আমাদের মতো মানুষ যারা নিজেদের ভাবি সব জানতা পণ্ডিত, দুটো কিছু পড়ে বলে না ফাঁকা কলসি বাজে বেশি, তা তা আমরা ভাবি যদি হেড হয় তো টর্চ টেল কি করে হবে, আর টেল হলে হেড কি করে হবে, হ্যাঁ হলে না, না হলে হ্যাঁ, কিন্তু দুটোই কি করে সত্যি হয়? কিন্তু ঠাকুর শুধু তাই না, ভারতবর্ষের যে মুনি ঋষিদের আধ্যাত্মিক জীবন শৈলী, তার মধ্যে দিয়ে তারা দেখেছেন সেটা সত্য হয়, সাকারও সত্য নিরাকারও সত্য। অর্থাৎ ঠাকুর পরবর্তী সময়ে দেখিয়েছেন যে সাকারের মধ্যে দিয়ে নিরাকার সাধনা করতে হবে। তাই সাকার সত্য, নিরাকারও সত্য। মাস্টারমশাই নিরাকার মানেন, যেহেতু তিনি ইনিশিয়ালি ব্রাহ্মবাদী ছিলেন, ব্রাহ্ম সবার বিভিন্ন উপাসনায় তিনি যেতেন, তারা তো নিরাকারের সাধক। তাই মাস্টারমশাই বলেছেন নিরাকারের আমি নিরাকারই বিশ্বাস করি। ঠাকুর বলছে তাতে কোনো অসুবিধা নেই। ঠাকুর তো কাউকেই বাধা দেয়নি। ঠাকুর বলেছেন যে যে যেরকম তাকে সেই আধারেই ঠাকুর তাকে আস্তে আস্তে শিখাতেন, পড়াতেন। তার মাস্টারের এই অহংকারটাও আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, এখনো একটু একটু অহংকার আছে। তাই আবার একটু তর্ক করতে অগ্রসর হলেন মাস্টারমশাই। মাস্টার আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময় প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন আজ্ঞা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া। আপনাকে কে বুঝাই তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট না হয়, তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হলো। মাস্টার বলছেন সেই সাকার নিরাকার তো বুঝলাম, কিন্তু মাটির প্রতিমা সে তো ঈশ্বর নয়, তাকে পূজা কেন? অনেকে বলে মাটির প্রতিমা, আসলে মাটির প্রতিমাকেও মাটির প্রতিমা হিসেবে দেখছি না। ঠাকুর বলছেন ওই মাটির প্রতিমার মধ্যেই চিন্ময়ী ভাবকে তুমি অন্তরে স্থাপন করো।
সেই রাজস্থানের আলোয়ারের যে রাজা, সেই রাজা স্বামী বিবেকানন্দকে বলেছিলেন তোমরা সেই কি এক পুতুল পুজো করো। তখন স্বামী বিবেকানন্দ রাজার সেই ঘরে যে ফটো ছিল তার বাবার, সেই ফটোটাকে, যে ভৃত্য ছিল তাকে বলছেন ওই ফটোটাকে নামাও, নেমে স্বামীজি বলছেন ওকে থুতু দাও। তখন রাজা বলছে কি করছেন, ও তো আমার বাবার ছবি। কারণ স্বামীজি বলছেন আপনার বাবা কি বেঁচে আছেন? বলছেন না, আসলে আপনি ভাবছেন ওই ফটোর মধ্যে দিয়ে বাবা বেঁচে আছে। ঠিক তাই, মাটি তো মাটি নয়, তার মধ্যে দিয়ে, মিন্ময়ীর মধ্যে দিয়ে চিন্ময়ীকে ভাবতে হয়। নিজেকে সেই উপলব্ধি অনুভূতি স্তরে নিয়ে গেলেই বোঝা যাবে যে কথাটার মধ্যে কতটা গভীরতা আছে। দুটো পুঁথিগত বিদ্যায় যদি কেউ কিছু ভেবে থাকে যে আমি জানি, তার মতন বোকার কেউ নেই। তাই ঠাকুর বলেছেন তোমাদের কলকাতার লোকদের ওই এক লেকচার দেওয়া স্বভাব। অর্থাৎ শুধু কলকাতার লোক না, সকল সব শিক্ষিত লোককেই যেন ঠাকুর এটা বোঝাতে চেয়েছেন। তাই মাস্টারমশাইয়ের যে অহংকার এবার যেন পুরোপুরি চূর্ণ হচ্ছে। ঠাকুর এবার তাকে দিয়ে আগামী দিনের কাজ যে করাবেন সেটা পুরোপুরি ভেবে রেখেছেন। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার। মাস্টারমশাই এবার সেলফ অ্যানালিসিস হয়েছে, সেলফ রিয়েলাইজেশনও হয়ে গেছে। আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে। আপনি শুতে স্থান পাই না, শঙ্করাকে ডাকে। জানি না শুনি না পরকে বুঝাতে যা বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো। এই যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলেছেন মনে বেশ লাগছে। যেটা আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম আমি, ঠিক তাই। এ তো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার না। এক এক ইজ ইকুয়াল টু 2 তো না, এটা তো অন্য জিনিস। সুতরাং আমি বুঝানোর কে? শুধু দুটো জেনে শুধু পুঁথিগত বিদ্যায় মানে জ্ঞান হয়ে জানলেই তো হবে না, নিজেকে সেলফ রিয়েলাইজেশনের স্তরে নিয়ে যেতে হবে, সেই উপলব্ধির জায়গায় নিয়ে যেতে হবে। তাই মাস্টারমশাই আজকে বুঝতে পেরেছেন ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক। তাই গুরু শিষ্য সংবাদ, মাস্টারমশাই ঠাকুরকে পুরোপুরি গুরু হিসাবে মেনে নিয়েছিলেন। তাই বলেছেন যে তস্মৈ শ্রী গুরুবে নম, যে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যে পর্দা রয়েছে সেই পর্দাটাকে সরিয়ে দিলেন ঠাকুর। চোখ মিললেন মাস্টারমশাই, মিলে জানলেন যে কোনটা আসল, কোনটা নিত্য, কোনটা অনিত্য। শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা এই সব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে মাস্টার? আজ্ঞে হ্যাঁ। অর্থাৎ এই দ্বিতীয় দর্শনের পুরো অংশটাই জুড়ে চলছিল, যেটা শুরু করেছিলাম, মাস্টারমশাই কে ঠাকুর চাচ্ছিলেন তাকে দিয়ে আগামী দিনের কাজ করাবেন, এবং ঠাকুর জানতেন তিনি আসবেন। তিনি তিনি একদিন ভাবচক্ষে দেখেছিলেন, তাকে দেখেছিলেন, তাকে মনে হয়েছিল যেন বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শালগ্রাম, তার মধ্যে যেন মাস্টারমশাই 2 চক্ষুকে দেখেছিলেন। তিনি মাস্টারমশাইকে নিত্যানন্দের দলেও দেখেছিলেন এবং বলেছিলেন তোমার সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। তাকে দিয়ে কাজ করাতে গেলে তার কাছে তার যে একটু যে অহংকারের, তার দেহে যে একটু আঁশ লেগে আছে সেটা ছাড়াতে হবে, এবং তার ফলেই তার মধ্যে দিয়েই তাকে দিয়ে আগামী দিনের যে মানুষের জন্য একটা কাজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেটা চয়ন করাবেন, এবং তারই যেন পথ আস্তে আস্তে প্রশস্ত করলেন ঠাকুর এই দ্বিতীয় দর্শনে। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন সেই প্রজ্বলিত দীপশিখা, যার স্মরণ মনন চিন্তন আমাদের মনে করিয়ে দেয় ওই ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়।
সেই জ্যোতির্ময়ের আলোর ছটায় এই ঠাকুরের 191তম যে পূর্ণ আবির্ভাব সপ্তাহ চলছে, তাতে আমরা যদি রাঙিয়ে নিতে পারি, এইভাবে কথামৃতর পাঠ আলোচনার মধ্যে দিয়ে যদি ঠাকুরকে ভাবতে পারি, সেটাই যেন আমাদের পরম প্রাপ্তি। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার। শুভ রাত্রি।